নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক কতটা খারাপ হয়েছে। দুই দেশের মধ্যে কিন্তু এখন সম্পর্ক অত্যন্ত উত্তেজনা প্রবণ। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে বাংলাদেশকে ভারত এত সহায়তা বা সাহায্য করেছে, ভারত বাংলাদেশের মধ্যে এত ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেই বাংলাদেশ কেন হঠাৎ করে ভারত বিরোধী হয়ে উঠল। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশ বিকেম অ্যান্টি ইন্ডিয়া। বাংলাদেশ এখন ভারত বিরোধী হয়েছে। আজকের ভিডিওতে দেখে নেব এই বিষয়ে কি খবর আছে, আর বাংলাদেশ কেন হঠাৎ করে ভারত বিরোধী হয়ে গেল সে নিয়ে 15টি গুরুত্বপূর্ণ কারণ। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি ভালো করে দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক যা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং সকলে জানা উচিত, সেরকম টপিকের জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও শুরু করার আগে ভারত বাংলাদেশ ভাই ভাই এবং দ্রুত বাংলাদেশের মধ্যে শান্তি ফিরে আসুক, ভারত বাংলাদেশের সুসম্পর্ক দ্রুত ফিরে আসুক, এই শুভকামনা জানাই। এখন ভিডিও। বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্রাইসিস চলছে, পলিটিক্যাল ক্রাইসিস। সেখানে এখন তত্ত্বাবধায়ক সরকার চলছে, কারণ হাসিনা সরকারের পতন ঘটেছে। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার যখন থেকে ক্ষমতায় এসছে তখন থেকে কিন্তু সে দেশের মাইনরিটি বা সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার করা হচ্ছে এবং ভারত বিরোধী সেখানে কার্যকলাপ চলছে এবং স্লোগান চলছে। সেখানে দেখা গেছে যে ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করেছে এবং এমনও ঘটনা ঘটেছে কিছু এক শ্রেণীর বাংলাদেশি মানুষ তারা ভারতের কলকাতা দখল করে নেওয়ার হুমকি দিয়েছে। এমনকি তারা ভারতের সঙ্গে যুদ্ধ করে গ্রেটার বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছে, আর ভারত বিরোধী তারা কথাবার্তা বা খবর প্রচার করছে। এখন আমরা জানি যে 1971 সালে পাকিস্তানের অত্যাচার থেকে বাংলাদেশকে বাঁচাতে বাংলাদেশকে তাদের মুক্তিযোদ্ধায় সাহায্য করেছিল ভারত। প্রচুর ভারতীয় আর্মি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে তারা জীবন উৎসর্গ করেছিল, আর সেই থেকেই ভারত বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছে এবং দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক ছিল। হঠাৎ করেই দেখা গেছে যে বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে তারা স্লোগান তুলছে এবং তারা ভারত বিরোধী হয়ে গেছে। অনেকে বলছে তাহলে বাংলাদেশি মানুষ তারা কি ইতিহাস ভুলে গেল? তারা যে উপকার ভারত করেছিল বা দীর্ঘদিন ধরে করে এসছে সেই উপকারের তারা দাম রাখলো না, তারা অকৃতজ্ঞ হয়ে গেল, বেঈমান হয়ে গেল। এই নিয়ে কিন্তু ভারতে একটা বিরাট বড় গুঞ্জন চলছে। এখন সবথেকে বড় প্রশ্ন, যে বাংলাদেশ এতদিন ভারতের বন্ধু ছিল সে বাংলাদেশ হঠাৎ করে কেন ভারত বিরোধী হয়ে উঠল? আর সেই 15টা গুরুত্বপূর্ণ কারণ সেটা কিন্তু আমরা এখন দেখে নেব। প্রথম হচ্ছে হাসিনা সরকারের পতন। কিছুদিন আগেই হাসিনা সরকারের পতন ঘটেছে। কবে? আগস্ট মাসে। আমরা দেখেছি বা আমরা জানি যে দীর্ঘ কয়েক বছর ধরে হাসিনা সরকার কিন্তু বাংলাদেশে স্বৈরতান্ত্রিক সরকার বা অটোক্রেসি চালাতো। সেখানে সে তাদের নির্বাচনে সাধারণ মানুষকে ভোট দিতে দিত না, রিগিং করতো। এমনকি হাসিনা সরকারের একাধিক সচিব, অফিসার, এমনকি আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি যে করাপশান বা দুর্নীতির অভিযোগ ছিল। অর্থাৎ হাসিনা সরকারের এই যে স্বৈরতান্ত্রিক সরকার হাসিনা চালাচ্ছিল তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ খুশি ছিল না এবং সেই কারণেই সে দেশে আন্দোলন শুরু হয়েছে এবং সেখানে হাসিনা সরকারের পতন ঘটেছে। এই যে হাসিনা সরকারের পতন ঘটেছে, মনে রাখতে হবে হাসিনার সঙ্গে কিন্তু ভারতবর্ষের দীর্ঘদিন ভালো সম্পর্ক ছিল। এমনকি সেই মুক্তিযোদ্ধার সময় থেকে, অর্থাৎ মুজিবুর রহমানকে উদ্ধার করা থেকে মুক্তিযোদ্ধা, তখন থেকে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে ভালো সম্পর্ক ছিল। আর যেহেতু হাসিনা ছিল প্রো ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, সেই কারণে অ্যান্টি হাসিনা রাগ থেকে কিন্তু অ্যান্টি ইন্ডিয়া রাগ জন্মে গেছে বাংলাদেশের মধ্যে। কিন্তু এটা মনে রাখতে হবে বাংলাদেশি বন্ধুদেরকে যে ভারতীয় মানুষ বা ভারত সরকার শুধুমাত্র হাসিনার জন্য বাংলাদেশি মানুষকে ভালোবাসতো না। ভারত সরকার বা ভারতের মানুষ
পুরোপুরি সমগ্র বাংলাদেশের মানুষকে আজও ভালোবাসে, আগেও ভালোবাসতো। কোনো একজন ব্যক্তির জন্য তারা ভারত যে বাংলাদেশকে ভালোবাসতো তা নয়। তাই এই যে রাগটা কোথাও না কোথাও একটা মিসকনসেপশন হয়েছে। নেক্সট হচ্ছে হাসিনা সরকারের যখন পতন ঘটেছে সেই সময় যে আন্দোলন চলছিল, সেই সময় আমরা দেখেছি যে মুজিবুর রহমানের মূর্তিকে অসম্মান করা হয়েছে, বেগম রোকেয়ার মূর্তিকে অসম্মান করা হয়েছে, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, একাধিক যারা আমাদের দুই দেশের সম্পদ, দুই দেশের গর্ব, সেই সব মানুষের মূর্তিকে বা স্ট্যাচুকে অসম্মান করা হয়েছে। তার কিন্তু প্রতিবাদ ভারত করেছিল। স্বাভাবিক, যে দেখবে সেই প্রতিবাদ করবে। কেউ অন্যায় অবিচারকে সাপোর্ট কোনোদিনও করেনি। আর যেখানে ভারতের ইতিহাস বা গর্ব জড়িয়ে আছে তো ভারত তো করবেই। আর এই যে ভারত অসম্মান করেছিল সেই নিয়েও কিন্তু একটা বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে বা ভারতীয়দের বিরুদ্ধে তাদের মধ্যে একটা ঘৃণা জন্মে গেছে। অন্যদিকে এই যে হাসিনা সরকারের পতন ঘটেছে আর হাসিনার পার্টি অর্থাৎ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, সেই কারণে এই আন্দোলনকারীরা হাসিনা সরকারের পতনের পরেই আওয়ামী লীগের নেতাদের উপরে বা সমর্থকদের উপরে তারা কিন্তু অত্যাচার শুরু করে, যেটা হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স, যেটা আমাদের ভারতবর্ষে হয়। এক পার্টি হেরে গেলে, যে পার্টি হেরে গেছে তাদের উপরে অত্যাচার করা হয়, তাদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হয় না, তাদেরকে জরিমানা করা হয়। সেম কিন্তু এই আওয়ামী লীগের লিডারদের উপরেও বা সমর্থকদের উপরেও করা হয়েছে। কিন্তু ঘটনাচক্রে বেশিরভাগ আওয়ামী লীগের সমর্থকরা বা লিডাররা হচ্ছে হিন্দু, অর্থাৎ হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে। আর এই যে কমিউনাল একটা ভায়োলেন্স ঘটেছে তার খবর যখন ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু ভারত তার বিরোধিতা করেছে। স্বাভাবিক, যে কোনো মানুষ যে কোনো অন্যায়ের বিরোধিতা করবে বা সেটাকে ক্রিটিসাইজ করবে। এই যে আওয়ামী লীগের মানুষকে সমর্থন করেছে ভারতীয়রা, সেটা কিন্তু বাংলাদেশিদের পছন্দ হয়নি, তারা কিন্তু ভারত বিরোধী স্লোগান তুলেছে। নেক্সট হচ্ছে চিন্ময় প্রভু কেস। প্রথমে মনে রাখতে হবে চিন্ময় প্রভু কিন্তু কোনো ভারতীয় ব্যক্তি নয়, তিনি বাংলাদেশি নাগরিক এবং তিনি একটা সময় ইসকনের তিনি প্রিস্ট বা ধর্মগুরু ছিলেন, কিন্তু তাকে ইসকন থেকে বিতাড়িত করা হয়েছে কারণ তার বিরুদ্ধে নাকি একাধিক অভিযোগ আছে, এমনকি যৌন কেলেঙ্কারিরও অভিযোগ আছে। এই চিন্ময় প্রভু বাংলাদেশি যে সমস্ত হিন্দুদের উপরে যে অন্যায় বা অত্যাচার চলছে প্রায় 3-4 মাস ধরে, তাদেরকে তিনি কিন্তু একত্রিত করেন এবং তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেখানে তিনি প্রচার করেন, মিছিল করেন, মিটিং করেন এবং তার মিছিলে কিন্তু প্রচুর সংখ্যালঘু হিন্দু তারা কিন্তু জমায়েত করেন এবং সেখান থেকে তিনি সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর জন্য ডাক দেন। এবং এই চিন্ময় প্রভুর সাথে কিন্তু হাসিনা সরকারের একটা ভালো সম্পর্ক ছিল এবং এই যে তিনি সংখ্যালঘু হিন্দুদেরকে বাঁচানোর ডাক দেন বা লড়াই করার ডাক দেন, সেই কারণে বা এই যে কমিউনাল তিনি প্রোপাগান্ডা ছড়িয়েছেন সেই জন্যই নাকি তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ আর্মি। অনেকে মনে করেন যে বাংলাদেশের একজন আইনজীবী মৃত্যুর পেছনেও নাকি এই চিন্ময় প্রভুর হাত আছে এবং তাকে যে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পর যে কোনো বন্দির একটা অধিকার থাকে যে তিনি অ্যাডভোকেট পাবেন বা উকিল পাবেন বা আইনি সহায়তা পাবেন, সেটাও কিন্তু তাকে দেওয়া হয়নি এবং তাকে জামিন দেওয়া হয়নি। এই ঘটনা যখন ঘটেছে বা আমাদের দেশে যখন কোনো জঙ্গি ধরা পড়ে তাকেও কিন্তু আমরা আইনি সাহায্য দিই, কারণ এটা আমাদের সংবিধান বলেছে যে কোনো মানুষকে আইনি সহায়তা দিবে, তাকে যে তিনি যে নির্দোষ তাকে সেটা প্রমাণ করার একটা শেষ সুযোগ দিতে হবে, কিন্তু সেটা চিন্ময় প্রভুকে দেওয়া হয়নি, তিনি জামিন পাননি। আর এই ঘটনার কিন্তু ভারত ব্যাপক বিরোধিতা করেছে। আর যারা চিন্ময় প্রভু যারা সমর্থক ছিলেন, যারা ওই দিন তার সভাতে গিয়েছিলেন, তাদের বিরুদ্ধেও কিন্তু অত্যাচার করা হয়েছে, বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপরে, অর্থাৎ কমিউনাল একটা ভায়োলেন্স চলেছে। আর সেই ঘটনার প্রতিবাদ করেছে ভারত এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি বিভিন্ন মিডিয়া। এই যে চিন্ময় প্রভুকে সমর্থন করা হয়েছে বা তার গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়েছে, সেটাও কিন্তু বাংলাদেশিদের পছন্দ হয়নি, তাই ভারতের বিরুদ্ধে তাদের রাগ বেড়েছে। অন্যদিকে যখন বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনকে কিন্তু প্রথমে অনেক ভারতীয়রা সাপোর্ট করেছিল, কিন্তু হাসিনা সরকারের পতনের পরে মুজিবুর রহমান সহ বেগম রোকেয়া সহ একাধিক মহান মানুষকে অসম্মান করা হয়েছে, তার প্রতিবাদ কিন্তু ভারত করেছিল। আর সেই থেকে এই যে আওয়ামী লীগ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে বা হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তার কিন্তু প্রতিবাদ করেছিল ভারত। তার সাথেই চিন্ময় প্রভুর কেসটা কিন্তু সেটাকে আগুনে ঘি ঢেলে দিয়েছে। আর তারপর থেকেই ভারতবর্ষের সমস্ত মানুষ, এমনকি ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলে কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করেনি, তারা কিন্তু বাংলাদেশের প্রতিবাদ জানিয়েছে, বিরোধিতা জানিয়েছে এবং অনেকেই বলছে ভারত সরকারের উচিত যে মিলিটারি অ্যাকশন চালিয়ে বাংলাদেশকে ঠান্ডা করা, এই অস্থিরতা থেকে বন্ধ করা। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে ইউএনওতে গিয়ে শান্তি বাহিনী পাঠানো।
অন্যদিকে ভারতবর্ষের মিডিয়া সেই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে একাধিকবার বাংলাদেশকে বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ক্রিটিসাইজ করেছে। এমনকি আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতবর্ষে আসে চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, কাজের জন্য। সেই সমস্ত মানুষকেও বয়কট করার ডাক দিয়েছে একাধিক ভারতীয় সংগঠন, সে হাসপাতাল কিংবা আমাদের পর্যটনের ক্ষেত্রে বিভিন্ন হোটেল। আর সেটাও কিন্তু বাংলাদেশিদের পছন্দ হয়নি, তাদের রাগ কিন্তু এই জন্য বেড়েছে। কিন্তু এই রাগ বাড়ার কারণটা কি? যে কোনো দেশের যখনই অন্যায় ঘটেছে সে কিন্তু ভারত কিন্তু তার প্রতিবাদ জানিয়েছে। তো এটাও বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ ভারত জানিয়েছে, সেটা কিন্তু বাংলাদেশি মানুষরা নিতে পারেননি। অন্যদিকে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একাধিক যে ভুল মিসকনসেপশন কিন্তু ছড়িয়ে আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একাধিক মানুষ কিন্তু ভারতের বিরুদ্ধে একাধিক ভুল ধারণা ছড়িয়েছে। মেনলি তাদের ধারণা ভারত যে বাংলাদেশকে সেই 1971 সাল থেকে সাহায্য করে এসছে এবং দুই দেশের মধ্যে একাধিক প্রজেক্ট আছে। অন্যদিকে হাসিনা সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্ষমতায় এবং হাসিনা হচ্ছে প্রো ইন্ডিয়া। অন্যদিকে হাসিনার সঙ্গে মোদির একটা খুব ভালো সম্পর্ক আছে, তাই তাদের মধ্যে একটা মিস ইন্টারপ্রেট হয়েছে বা একাধিক সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী একটা মিস ইন্টারপ্রেট ছড়ানো হয়েছে, যেখানে বলা হচ্ছে ভারত জোর করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। অন্যদিকে ভারতের র এজেন্টরা অর্থাৎ গোয়েন্দা এজেন্টরা বাংলাদেশে সবসময় স্পাইয়ের কাজ করছে। অন্যদিকে বাংলাদেশ বা যে হাসিনা সরকার যে সেখানকার মানুষের প্রতি যে অবিচার চালাচ্ছে বা স্বৈরতন্ত্র চালাচ্ছে তার পেছনেও নাকি ভারতের হাত আছে, এবং ভারত হাসিনাকে পেছন থেকে লিড করছে। আর এই মিসকনসেপশন তাদের মধ্যে যখন ঢুকে গেছে তখন তারা বলছে যে ভারত চাইলেই যে কোনো সময় কিন্তু বাংলাদেশকে তারা পরাধীন করে দিতে পারে বা বাংলাদেশকে ভারতের সঙ্গে তারা সংযোগ করে নিতে পারে বা সংযুক্ত করে নিতে পারে। যেমন এবং এই নিয়েও অনেকে কিন্তু সিকিম, হায়দ্রাবাদের যে ভারতের অন্তর্ভুক্তি সেই নিয়েও কিন্তু প্রচুর মিসকনসেপশন ছড়িয়েছে। এই যে স্বাধীনতা হারানোর ভয় বা সার্বভৌম হারানোর ভয়, সেই থেকেই কিন্তু একটা ভারত বিরোধী তাদের মধ্যে একটা স্পৃহা বা ঘৃণা জন্মে গেছে। কিন্তু মনে রাখতে হবে ভারতের একটা আলাদা নীতি আদর্শ আছে। ভারত হচ্ছে গান্ধীজির দেশ, ভারত হচ্ছে বিবেকানন্দের দেশ, রবীন্দ্রনাথের দেশ, ভারত চৈতন্য মহাপ্রভুর দেশ। ভারত কিন্তু কোনো দেশকে আজ পর্যন্ত আক্রমণ করেনি, সে পাকিস্তানকেও করেনি, চীনকেও করেনি, শ্রীলঙ্কাকেও করেনি, বাংলাদেশকেও করেনি। এমনকি ভারত কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়নি। শুধুমাত্র ভারত সাহায্য করে গেছে, বাংলাদেশকেও দীর্ঘদিন ধরে সাহায্য করে গেছে। তো এই যে মিসকনসেপশন ছড়ানো হয়েছে সেই জন্যই কিন্তু অনেক মানুষের মনে ভারত বিরোধী ঘৃণা জন্মে গেছে। অন্যদিকে যারা সিকিম বা হায়দ্রাবাদের কথা বলছে, মনে রাখতে হবে সিকিমকে ভারত জোর করে অ্যাকোয়ার করেনি। সিকিমের মানুষ স্বইচ্ছায় ভারতে যুক্ত হয়েছে। অন্যদিকে হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর নিয়ে সমস্যা ছিল, সেখানকেও কিন্তু জোর করে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি, সেই নিয়ে কিন্তু বিরাট বড় ইতিহাস আছে। এই মিসকনসেপশন যারা ছড়াচ্ছে তারা কিন্তু ভুল করছে। এই যে ভারতে বলা হচ্ছে যে ভারত সরকার বাংলাদেশকে আক্রমণ করুক, এটাও কিন্তু ভুল, কারণ ভারত কোনো দেশকেই স্বইচ্ছায় আক্রমণ করে না। তাহলে তো অনেক আগেই ভারত পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে আক্রমণ করে ভারতের সঙ্গে সংযুক্ত করে নিতে পারত, কারণ ভারতীয় আর্মি কিন্তু পৃথিবীর 4র্থ বৃহত্তম আর্মি, কিন্তু ভারত তা করেনি। এমনকি 1971 সালে ভারত যে মুক্তিযোদ্ধায় বাংলাদেশকে সাহায্য করেছিল সেটাও কিন্তু ভারত জোর করে সেখানে আক্রমণ করেনি। বাংলাদেশিরা সাহায্য চেয়েছিল, সেই সুযোগে ভারত কিন্তু আক্রমণ করেছিল। নিজের থেকে বাংলাদেশ বা তৎকালীন পাকিস্তানকে ভারত আক্রমণ করেনি। নেক্সট হচ্ছে কোটা মুভমেন্ট। হাসিনা সরকারের পতনের পেছনে হচ্ছে মেনলি তাদের যে সংরক্ষণ নীতি বিরোধী তাদের আন্দোলন, এবং সেখানে সংরক্ষণটা কিন্তু মেনলি ছিল মুক্তিযোদ্ধার পরিবারদের সংরক্ষণ। আর আমরা জানি মুক্তিযোদ্ধা মানেই মুজিবুর রহমান বা হাসিনা সরকার বা শেখ হাসিনা, আর অন্যদিকে মুক্তিযোদ্ধা মানেই ভারত, কারণ মুক্তিযুদ্ধে ভারত কিন্তু বাংলাদেশকে সাহায্য করেছিল 1971 সালে। সেই থেকে যে অ্যান্টি হাসিনা বা অ্যান্টি মুজিব থেকেই অ্যান্টি ভারতকে তাদের মধ্যে একটা রাগ জন্মে গেছে। নেক্সট হচ্ছে এই যে হাসিনা সরকারের পতন ঘটেছে, এই যে এত বড় আন্দোলন হয়েছিল, অনেকেই বলছে হাসিনা সরকারের পতন ঘটেছে মানে আওয়ামী লীগের আর অস্তিত্ব নাই। তাহলে ওখানে মেন পার্টি হচ্ছে জামাত আর হচ্ছে বিএনপি। এমনকি ওই আন্দোলনের পেছনেও কিন্তু বিএনপি বা জামাতের একটা হাত ছিল। আর এই যে জামাত বা বিএনপি এরা হচ্ছে প্রো মুসলিম, বেশিরভাগটাই মৌলবাদী সংগঠনের সঙ্গে এদের ভালো সম্পর্ক আছে। এবং আমরা জানি হাসিনা কিন্তু ছিল সেকুলার মনোভাবাপন্ন মানুষ, এবং
একাধিক যে মৌলবাদী ধর্মগুরু আছে তাদেরকে তিনি কিন্তু গ্রেপ্তার করেছিলেন সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য। আর এই কারণে যারা গোঁড়া ধর্মীয় যারা মৌলবাদী আছে তারা কিন্তু হাসিনার বিরুদ্ধে তারা রেগে গেছিলেন। আর সেই থেকেই এই যে হাসিনার পতন ঘটেছে সেই আন্দোলন থেকে সেই সূত্রে যারা হাসিনা সরকারকে যারা সাপোর্ট করতো আওয়ামী লীগ বা হিন্দুদের, তাদের উপরে কিন্তু অত্যাচার করা হয়েছে। আর বেশিরভাগ যারা সংখ্যালঘু হিন্দু আছে তাদেরকে সেখানকার মানুষ বা সেখানকার যারা সংখ্যাগুরু সম্প্রদায় আছে তারা কি বলছে যে এদের মামা বাড়ি, দাদু বাড়ি, চাচা বাড়ি হচ্ছে আমাদের ভারতে, সেই কারণে ওদের উপর অত্যাচার করাচ্ছে। আর সেই থেকেই ভারতের বিরুদ্ধে তাদের রাগ বেড়ে উঠছে। অন্যদিকে সিক্রেট প্ল্যান আছে। অনেকে বলছে এই যে হাসিনা সরকারের পতন ঘটেছে সেই নিয়েও কিন্তু একটা গভীরে বা অভ্যন্তরীণ একটা কোথাও না কোথাও ষড়যন্ত্র আছে। অনেকে বলছে যে আমেরিকা হাসিনা সরকার পতনের পেছনে দায়ী। অনেকে বলছে এই যে বিএনপি জামাত এরা গোপনে চীনের সাথে বা পাকিস্তানের সাথে তারা বৈঠক করেছে হাসিনা সরকার পতনের জন্য। আর হাসিনা সরকারের পতন ঘটেছে এখন এই চীন আর পাকিস্তানের সঙ্গে যে গোপন বৈঠক হয়েছে সেই কারণে চীন আর পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করতে চাইছে যাতে বাংলাদেশকে তারা কাজে লাগাতে পারে ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করতে। অর্থাৎ তারা বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতবর্ষের নিরাপত্তাকে কোথাও তারা উইক করতে চায় বা দুর্বল করতে চায়। এমনকি বাংলাদেশিরা মনে করেন যে ভারত বাংলাদেশে যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু তাদেরকে চীন সাহায্য করবে বা পাকিস্তান সাহায্য করবে, কিন্তু ভারত নিজে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে যাবে না, কারণ ভারত জানে আমরা শক্তিশালী, তবু কোনো দেশকে তারা আক্রমণ করে না, এটা তাদের একটা নীতি। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া যুদ্ধ। যতদিন ধরে এই যে হাসিনা সরকারের পতন ঘটেছে সেই থেকে ভারতীয় মিডিয়া আর বাংলাদেশি মিডিয়ার মধ্যে একটা লড়াই চলছে, সেটা সোশ্যাল মিডিয়া লড়াই চলছে আর তার সাথে এমনকি নিউজ মিডিয়াতেও লড়াই চলছে। আমরা জানি বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা আর ভারতবর্ষের একাধিক রাজ্যের কিন্তু ভাষা বাংলা, এমনকি অনেক বাংলাদেশি মানুষ কিন্তু সহজেই হিন্দিটাকে বুঝতে পারেন। আর এই ভাষাগত একটা যে সম্পর্ক থাকার জন্য এই যে সোশ্যাল মিডিয়া যুদ্ধ বা নিউজ মিডিয়া যুদ্ধ চলছে সেটা কিন্তু ব্যাপক এফেক্ট ফেলছে। বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত মিডিয়া আছে বা সোশ্যাল মিডিয়া আছে তারা কিন্তু ভারতের বিরুদ্ধে তারা ঘৃণা ছড়িয়ে যাচ্ছে। একইভাবে ভারতবর্ষের কিছু মিডিয়া আছে বা সোশ্যাল মিডিয়া যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও কিন্তু একতরফাভাবে বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে যাচ্ছে, যেটা অত্যন্ত বাড়াবাড়ি করছে দু দেশের মিডিয়া। এমনকি সেখানে ট্রোলিং চলছে, জোকস চলছে, সেসব তো চলছেই। আর এই সোশ্যাল মিডিয়া যুদ্ধে কিন্তু প্রচুর ভুল তথ্য ছড়িয়ে পড়ছে, এমনকি অনেক ধর্মীয় প্রোপাগান্ডা বা রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়িয়ে পড়ছে, যেখানে ভারতবর্ষের অভ্যন্তরীণে বা ভারতবর্ষের বাইরে যে এই প্রোপাগান্ডা ছড়িয়ে তারা একটা বেশ তাদের স্বার্থ কায়েম করার চেষ্টা করছে। তার ফলে কিন্তু দুই দেশের মধ্যে ঘৃণা বাড়ছে। অন্যদিকে হচ্ছে চিকেন নেক পয়েন্ট। ভারতবর্ষের চিকেন নেক পয়েন্ট যেটা হলো শিলিগুড়ি করিডর, মাত্র 20-22 কিলোমিটার যেটা প্রশস্ত, যেটা নর্থ ইস্টের রাজ্যগুলির সাথে অর্থাৎ 7 সিস্টারের সাথে ভারতবর্ষের একমাত্র যোগাযোগের স্থান বা যাতায়াতের স্থান। এর একদিকে নেপাল, একদিকে চীন, অন্যদিকে বাংলাদেশ। আর চীনের ওর উপরে সবসময় নজর আছে। চীন চায় ওটাকে যদি সে দখল করে নিতে পারে তাহলে ভারতবর্ষের নর্থ ইস্টকে তারা দখল করে নিতে পারবে। এখন এইটা যে ভারতবর্ষের একটা দুর্বল জায়গা সেটা কিন্তু চীন যেমন উপলব্ধি করেছে সেটা কিন্তু বাংলাদেশও উপলব্ধি করে নিয়েছে। বাংলাদেশ দেখছে যে ভারতবর্ষের সবথেকে দুর্বল জায়গা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, আর ভারতবর্ষের এই দুর্বল জায়গাটাকে চেপে ধরার চেষ্টা করছে। তারা ভাবছে যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হয় চীন আমাদেরকে সাহায্য করবে আর আমরা চিকেন নেকের দখল নিয়ে নেব চীনের সাহায্যে। চীন যতটা নেবে বাকিটা আমরা নেব এবং ভারতকে দুর্বল করে দেবো। সেই নিয়েই বাংলাদেশের আর্মি অত্যন্ত ছোট হলেও ভারতের এই বৃহত্তম আর্মির বিরুদ্ধে তারা যুদ্ধ করার একটা সাহস দেখাচ্ছে। এমনও শোনা যাচ্ছে যে এই চিকেন নেকের কাছেই নাকি লালমনিরহাটে বাংলাদেশ বিরাট বড় একটা যে বায়ুসেনার ঘাঁটি তৈরি করেছে। কিন্তু ভারত বাংলাদেশে তো যুদ্ধ হবে না, সে তো প্রথমে বলেই রাখলাম। আর একটা ব্যাপার হচ্ছে, যদিও বাংলাদেশিরা মনে করছে যে চিকেন নেকটা অত্যন্ত দুর্বল জায়গা, সহজেই তার দখল করে নিতে হবে, সহজেই তারা দখল করে নিতে পারবে, এটা কিন্তু ভুল করছে। কারণ প্রত্যেকটা দেশ, ভারতের মতো একটা বড় দেশ যারা
তাদের সেনাবাহিনীতে বা সামরিক ক্ষেত্রে এত উন্নত, তারা যেটা তাদের দুর্বল জায়গাটাকে রক্ষা করতে পারবে না, এটা কিন্তু একটা ভুল ধারণা। তার জন্য ভারতবর্ষের আর্মি, ভারতবর্ষের বায়ুসেনা কিংবা নৌসেনা সবাই কিন্তু রেডি আছে এই জায়গাটাকে রক্ষা করার জন্য। শুধু বাংলাদেশ থেকে রক্ষা করার জন্য নয়, চীনের মতো শক্তিশালী দেশের থেকেও এটাকে রক্ষা করার মতো ক্ষমতা কিন্তু ভারতের কাছে আছে। নেক্সট হচ্ছে হাসিনা সরকারের পতন ঘটেছে। ভারত প্রো হাসিনা ছিল, ঠিক আছে, এবং ভারত হাসিনাকে শেল্টার দিয়েছে। কিন্তু বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পর বা ইউনূস সরকার ক্ষমতায় আসার পর ভারত কিন্তু শুধুমাত্র তাকে অভিনন্দন জানিয়েছে। আর কি করেছে, যে হিন্দুদের স্বার্থ রক্ষার কথাটি বলা হয়েছে বা বলেছে। ভারত নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের জন্য যেটা করা উচিত সেটা নাকি করেনি। ইউনূসের সঙ্গে মোদি বা মোদির কোনো দূত তারা পার্সোনালি কথাবার্তা বলেননি, উপহার পাঠাননি। এমনকি নতুন বাংলাদেশকে যে তারা বলছে নতুন স্বাধীনতা, সেক্ষেত্রে নতুন বাংলাদেশকে সাহায্যের জন্য ভারত কোনো স্টেপ নেয়নি। এটা কিন্তু অনেক বাংলাদেশিরা তারা কিন্তু ভালো চোখে দেখছে না। তারা ভাবছে যে এই যে ইউনূসকে ভারত এক প্রকারের তাদের শত্রু বানিয়ে রেখেছে, তাই হয়তো হাসিনার সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছিল ভারত, সেটা ভারত করতে চাইছে না। আর যেহেতু হাসিনার বিরুদ্ধে তাদের এত রাগ আছে, সেই কারণে কিন্তু তারা ভারত বিরোধী স্লোগান তুলছে। অন্যদিকে হাসিনাকে শেল্টার দিয়েছে কে? ভারত। এতদিন কিন্তু হাসিনা কোনো কথা বলেনি। রিসেন্টলি হাসিনা কিন্তু প্রেস মিডিয়াতে প্রেস বাইট দিয়েছে যে ইউনূস সরকারের বিরুদ্ধে তিনি ক্রিটিসাইজ করেছেন। সেটাও কিন্তু বাংলাদেশিরা ভালো চোখে দেখছে না। তারা বলছে কি, হয়তো ভারত একটা প্ল্যান তৈরি করছে যে হাসিনাকে আবার বাংলাদেশে ফিরে পাঠাবে এবং ভারত হাসিনাকে সে দেশের প্রধানমন্ত্রীত্বের আসনে বসিয়ে পেছন থেকে ভারত বাংলাদেশকে লিড করবে। এই বিষয়টা অনেক বাংলাদেশিদের মনে মিসকনসেপশন তৈরি হয়েছে, তাই তারা ভারত বিরোধী স্লোগান তুলছে। এ তো গেল রিসেন্ট কতগুলো কারণ। এখন দেখব কিছু প্রাচীন কারণ বা কিছু অতীতের কারণ। মেন হচ্ছে তিস্তা জলবন্টন বিবাদ। বাংলাদেশ আর ভারতের মধ্যে প্রচুর নদী আছে, তাদের মধ্যে গঙ্গার ব্রহ্মপুত্র বা তিস্তা সবথেকে গুরুত্বপূর্ণ। গঙ্গার সঙ্গে তো চুক্তি আছে, কিন্তু যদিও সেই চুক্তি দিন শেষ হয়ে আসছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে তিস্তা চুক্তি। বাংলাদেশ বারবার তিস্তার জল চাইছে, ভারত সরকার বাংলাদেশকে জল দিতে রাজি, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজি নয়। সেই কারণেই কিন্তু বাংলাদেশিরা ভারতের ওপরে বা পশ্চিমবঙ্গের উপরে একটু রেগে আছে, কারণ তাদের জল পাওয়া উচিত, এটা খুবই কমন জিনিস। কিন্তু তারা বলছে ভারত জল দিচ্ছে না, আমাদের কৃষিকাজ হচ্ছে না, শিল্পতে সমস্যা হচ্ছে। আবার যখন অতিবৃষ্টি হচ্ছে তখন হঠাৎ করে লক গেট খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আমাদেরকে বন্যাগ্রস্ত করে দিচ্ছে। এই নিয়ে কিন্তু একটা তিস্তার জল নিয়েও কিন্তু তাদের ভারত বিরোধী একটা তাদের কনসেপ্ট তৈরি হয়েছে। এমনকি গঙ্গার জল নিয়ে, এমনকি ফারাক্কা ব্যারেজ নিয়েও কিন্তু তারা খুশি নয়, সেই নিয়েও কিন্তু প্রথম থেকে একটা রাগ তাদের আছে। অন্যদিকে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট ক্যাম্পেন। হাসিনা সরকার পতনের আগে কিন্তু বাংলাদেশে শুরু হয়েছিল ভারতীয় পণ্য বর্জন করো, কারণ তারা বলছে যে ভারতীয় পণ্য তাদের মার্কেটে এতটাই বাড়বাড়ন্ত হয়ে গেছে যে তাদের দেশীয় পণ্য ক্ষতি হচ্ছে, যেটা আমরা মাঝে মাঝে বলি যে চীনের পণ্য ভারতীয় পণ্যকে ক্ষতি করছে। আর সেই নিয়ে কিন্তু তারা ভারতীয় পণ্য বর্জনের তারা আন্দোলনেরও ডাকও দিয়েছিল। সেই থেকে একটা ভারত বিরোধী তাদের মধ্যে কনসেপ্ট তৈরি হয়েছে। অন্যদিকে ক্রিকেটের উত্তেজনা। বাংলাদেশ কিন্তু শেষ কয়েক বছর খুব ভালো ক্রিকেট খেলছিল। সে দেশের যে ক্রিকেট প্রেমীরা তারাও কিন্তু অতি উৎসাহ তাদের দেশকে নিয়ে, আমরাও যেমন আমাদের দেশকে নিয়ে অতি উৎসাহ। এখন বাংলাদেশ কিন্তু যে বড় বড় পর্বে খুব একটা ভালো রেকর্ড করতে পারেনি বা ভালো খেলতে পারেনি, কোথাও না কোথাও তারা হেরে গেছে। অনেক সময় দেখা গেছে যে ভারতের সঙ্গে যখন বাংলাদেশের খেলা হয়েছে সেখানেও কিন্তু তারা ভারতের বিরুদ্ধে বিরাট বড় জয় তারা নিতে পারেনি বা অর্জন করতে পারেনি। কিন্তু সে দেশের মানুষ তারা নিজেদের খেলোয়াড়দের ত্রুটি বিচ্যুতি না ধরে ভারত বিরোধী তারা কিন্তু স্লোগান তৈরি করেছে বা ক্যাম্পেইন শুরু করেছে। অনেকে বলছে ভারত নাকি যে আইসিসিকে কিনে নিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইচ্ছা করে জিতেছে। এই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ক্রিকেটকে নিয়ে ভারতের বিরুদ্ধে একটা তাদের যে, আর সেই কারণে আস্তে আস্তে তারা কিন্তু ভারত বিরোধী হয়ে গেছে এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার স্বপ্ন দেখছে, কলকাতাকে দখল করার স্বপ্ন দেখছে, চিকেন নেক করিডরকে দখল করার স্বপ্ন দেখছে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও শেষে আরও একবার বাংলাদেশে শান্তি ফিরে আসুক, বাংলাদেশের সকল মানুষ, সে সংখ্যালঘু সংখ্যাগুরু, সবার স্বার্থ রক্ষিত হোক, দুই দেশের সম্পর্ক আগের মতো আরও ভালো হোক এবং দুই দেশের যে সমস্ত উন্নতির প্রজেক্টগুলি চলছিল সেগুলি আবার পুনরায় শুরু হোক। তবেই দুই দেশের উন্নতি হবে এবং আমরা আমাদের যে ভাষাগত যে ভাষা সাহিত্যের যে সংযোগ আছে দুই দেশের মধ্যে, সেটাও আমরা খুশি হব সেই জন্য।
ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।